শুভ সময়ে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাভা হেলথ আয়োজিত ক্যান্সার সংলাপে। আমাদের আজকের এই ক্যান্সার সংলাপে আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর জাহিদ হোসেন, সিনিয়র ডিরেক্টর মলিকুলার ক্যান্সার ডায়াগনস্টিক ল্যাব প্রাভা হেলথ এবং হেড অফ ল্যাবরেটরি ইমিউনোবায়োলজি বিভাগ হার্ভার্ড মেডিকেল স্কুল। আপনাকে স্বাগত ডক্টর জাহিদ আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর হাসান। আমরা আসলে যে কথা বলছিলাম যে ক্যান্সারের অনেক ধারার পরিবর্তন এসেছে। একটি সময় ক্যান্সার নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন, এখনও উদ্বিগ্ন, এবং সেটি তৃতীয় বিশ্বের, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশে ইনসিডেন্স বেড়েছে, মৃত্যুর হার বেড়েছে। কিন্তু ডায়াগনস্টিক বা একে আর্লি ডিটেকশন করার ক্ষেত্রে, দ্রুত শনাক্তকরণের ক্ষেত্রে প্রযুক্তির যে ছোঁয়াটি লেগেছে আধুনিক বিশ্বে, সেটি আসলে আমরা কতখানি আমাদের জায়গায় আনতে পেরেছি সেটি সম্পর্কে আমি জানতে চাই একটু। ধন্যবাদ। এটা একটা ইম্পর্ট্যান্ট এরিয়া। আমি আমার ক্লোজ টু মাই হার্ট যেটা আমরা বলি। আমরা অ্যাকচুয়ালি অনেক বছর ধরে গবেষণা করছিলাম যে ক্যান্সারের চিকিৎসার জন্য। তো ক্যান্সারের চিকিৎসা করতে চিন্তা করে নতুন টার্গেট, নতুন মার্কার, নতুন ওষুধ, এইগুলোর আমাদের ফোকাস ছিল সায়েন্টিস্ট কমিউনিটি। কিন্তু আমরা দেখলাম এই সময় যে কতগুলো মার্কার আছে যেগুলোকে শনাক্ত করা যায়, যেগুলোকে ট্রিটমেন্ট হয়তো সম্ভবপর নয়, আমি এটা আরেকটু পরে ডিটেলটা বলতে পারি, কিন্তু ওগুলোকে মার্কার হিসাবে ধরা যায়। যে এটা ফর এক্সাম্পল লাং ক্যান্সারে ইজিএফআর বলে একটা জিন আছে। এই ইজিএফআর জিনটা দিয়ে ধরা গেলে যে এটা একটা নন স্মল সেল লাং ক্যান্সার এর একটা স্টেজ, এবং এটা তারপরে দেখা গেল যে এটাকে ট্রিট করার জন্য ওটাই একটা টার্গেট বানিয়ে ট্রিট করা। সো এটা আমি একটু ডিটেলে বললাম, কিন্তু ইন জেনারেল কথাটা যেটা, সেটা হলো যে আগের যুগে যেটা ছিল, প্রথম যুগে মানে জাস্ট সার্জারি করা হতো। ইভেন এক যুগ ছিল যখন কোনো অ্যানেস্থেসিয়া ছিল না, তো পেশেন্টকে তবুও কেটে সার্জারি হতো। এখন এই যুগের পরিবর্তন হয়েছে। কিমোথেরাপি, রেডিয়েশন অ্যান্ড টার্গেটেড থেরাপি আর ইমিউনোথেরাপি, এগুলো আর কি কয়েকটা ধারায় উন্নত হয়েছে। আরও অনেকগুলো আছে যেগুলো আমরা আরও ডিটেলে সময় থাকলে বলবো অবশ্যই। এবং ক্যান্সার নির্ণয়ের ক্ষেত্রেও আমরা দেখেছি, চিকিৎসার ক্ষেত্রেও এর যে বিশেষ করে হরমোন ডিপেন্ডেন্ট কিছু ক্যান্সার রয়েছে, এবং তার জেনেটিক অ্যানালাইসিস করেও ট্রিটমেন্ট পলিসি মানে প্যাটার্নটাকে ঠিক করা হয়। তো এই মলিকুলার ক্যান্সার ডায়াগনস্টিক ল্যাব প্রাভা হেলথে আপনি যুক্ত আছেন সিনিয়র ডিরেক্টর হিসেবে। এখানে আসলে এর কি কি সুবিধাদি রয়েছে, আসলে ক্যান্সার রোগীদের জন্য আপনার কি সেবাটি কিভাবে আসলে দিচ্ছেন? ধন্যবাদ এই কোয়েশ্চেনটার জন্য। আমি আসলে প্রাভা হেলথে আমরা এটা একটা মনে করেছিলাম বাংলাদেশের জন্য খুব প্রয়োজনীয়। আমি যেখানে বাইরে থাকি সেখানে এই টেস্টগুলো সবসময় করা হচ্ছে, কিন্তু বাংলা এসে দেখলাম ওটা আমাদের রুগীরা পাচ্ছেন না, বিকজ এই ফ্যাসিলিটিটা একটু টেকনিক্যালি চ্যালেঞ্জিং ছিল। সেই জন্য আমরা এটা ইন্ট্রোডিউস করেছি প্রাভা হেলথে প্রায় 8-9 বছর আগে। এবং এই টেস্টগুলোর দুটো জিনিস আমি উল্লেখ করব। একটা হলো যে মলিকুলার টেস্ট, যেগুলো জেনেটিক মার্কার কতগুলো, ওই লাং ক্যান্সারের বেলায় প্রায় 12-14টা মার্কার আছে যেগুলো টেস্ট করা যায় অ্যাজ লাং ক্যান্সার কোন স্টেজে আছে এটা ধরার জন্য। বাট ওগুলোকে এখন ওর এগেনস্টে সায়েন্টিস্ট অ্যান্ড ফার্মাসিউটিক্যাল কোম্পানি এগিয়ে এসে টার্গেটেড থেরাপি করেছেন। সো ওই মার্কারগুলো অ্যাট্যাক করে ওই ক্যান্সারটাকে হোল্ড করা যায়, এবং একটার পর একটা ধারায় স্মল মলিকিউল পাওয়া গেছে, অ্যান্টিবডিজ পাওয়া গেছে, যেগুলো ওই চিকিৎসা করা যেতে পারে ওই পেশেন্টদেরকে। খুবই একটা যুগান্তকারী পরিবর্তন এসছে ইন কেস অফ লাং ক্যান্সার, যেখানে স্টেজ 4 নন স্মল সেল লাং ক্যান্সারের 9 মাস 11 মাস লাইফ স্প্যান দেওয়া হতো, সেখানে সেই রুগী একটার পর একটা চিকিৎসার পর 4 বছর 5 বছর পর্যন্ত বেঁচে আছেন, ভালো আছেন। এখন অনেকে আরও প্রোগ্রেস করছেন ইন দেয়ার রেমিশন। ব্রেস্ট ক্যান্সারে এই যেটা আপনি উল্লেখ করলেন যে একটু হরমোন ট্রিটমেন্ট বেসড অন, আমরা সবসময় শুনে আসছি রিসেপ্টার্স থেকে ER/PR, HER2, এইগুলোর মধ্যে হরমোন ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে, এবং এই জন্য শুধু মার্কার না, এগুলো ট্রিটমেন্টের একটা পথ দেখিয়ে দিয়েছে। HER2 বলে যে জিনিসটা মার্কারটা আছে, সেটার এগেনস্টে একটা ভালো হারসেপ্টিন বলে একটা ওষুধ ব্যবহার করা যায়, এটা রোগীর জন্য অনেক ভালো। সো এই মার্কারগুলোর সাথে সাথে দেখা ব্রেস্ট ক্যান্সার ডিটেক্ট করার পরে খুব একটা প্রয়োজনীয় জিনিস। আমরা প্রাভা হেলথের ল্যাবে যেটা স্টার্ট করেছি, সেখানে আমরা লাং ক্যান্সারের প্রায় 25-30টা জিন মার্কার দেখতে পাচ্ছি। এগুলো রোগীর জন্য খুবই প্রয়োজনীয়। দে গেট ট্রিটমেন্ট রাইট অ্যাওয়ে, ডাক্তাররা এই রিপোর্টটা দেখে সাথে সাথে ওই ট্রিটমেন্টে পাঠিয়ে দেবো। কিমোথেরাপিকে আমি মানে কম করছি না এটার রোলটা,
কিমোথেরাপি অনেক 50 বছর আগে হজকিন্স লিম্ফোমাতে একটা যুগান্তকারী পরিবর্তন এনেছিল, অ্যান্ড এটা এখনও একটা বিশাল হেল্প করছে। কিন্তু টার্গেটেড থেরাপিতে আমরা দেখছি যে একটা অসুখ আছে যেমন সিএমসি, মাইলয়েড লিউকেমিয়া যদি আমি বলি, এখানে ওই ক্রনিক মাইলয়েড লিউকেমিয়াতে পেশেন্টরা একটা টার্গেটের উপর ভিত্তি করে একটা ট্রিটমেন্ট পায়, সেই ওষুধটা খুব বেশি ভালো কাজে আসে। সো এটা প্রায় 25-30 বছর ধরে এটা ব্যবহার করা হচ্ছে, এই মানে এটা একটা খুব উপকারী। সো আমরা যেটা আপনার প্রশ্নের জবাবে আমি যদি বলি, ক্যান্সার একটা ইনসিডেন্স বাড়ছে স্পেশালি ডেভেলপিং কান্ট্রি এবং লিস্ট ডেভেলপ কান্ট্রি, লো মিডল ইনকাম কান্ট্রিজগুলোতে, সেখানে সেইরকমভাবে এখানে ডেথ রেটটা অনেক বেশি হচ্ছে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেখানে ট্রিটমেন্টের আগে ডায়াগনোসিসটা হচ্ছে, ট্রিটমেন্টটা হচ্ছে এবং ম্যানেজমেন্টটা হচ্ছে, সেটা অনেক ভালো বলে ওখানে প্রোগ্রেসটা কম হচ্ছে, ডেথ রেটটা কমে যাচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ। এবং এই যে মলিকুলার ল্যাবটি রয়েছে, এই মলিকুলার ল্যাবের মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ এবং ক্যান্সার নির্ণয়ের যে আন্দোলন সমগ্র বাংলাদেশে চলছে তার সাথে আপনারা যুক্ত হচ্ছেন। একই সঙ্গে প্রাভা হেলথ, আমি বলবো যে এই ক্যান্সার সংলাপের মাধ্যমেও নিশ্চয়ই এই সচেতনতা সবার কাছে পৌঁছে দিচ্ছে যে আসলে এটি প্রতিরোধ, যে ক্যান্সারগুলো প্রতিরোধ করা যায় সেটির সুযোগ রয়েছে, সেটিকে অবশ্যই ব্যবহার করা উচিত। আমি যদি আসলে আপনার কাছে জানতে চাই যে ক্যান্সার চিকিৎসা একটি ব্যয়বহুল চিকিৎসা, বিশেষ করে যে অনেক পরীক্ষাগুলো রয়েছে যেগুলো আসলে আগে বাইরে থেকে করিয়ে আনতে হতো, এই যে বিদেশ নির্ভরতা কমানোর ক্ষেত্রে এই মলিকুলার ল্যাব কোনো ভূমিকা রাখছে কিনা? জি, ধন্যবাদ। আমার কাছে এটা একটা, যদিও আমরা নিজেরা করেছি বলে আমি ওইটা একটা অ্যাডভার্টাইজ করতে চাই না, বাট এটা একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল আমরা প্রথম এসেছি যখন, যে সবাই মিলে বিদেশে কিংবা অন্য দেশে পারাপারি করতে পারে না। সো আমাদের উদ্দেশ্য ছিল প্রাভাতে যে আমাদের যেই ল্যাবটা থাকবে এটা বাংলাদেশেই প্রতিষ্ঠিত করেছি আমরা। এটা এখানে একটা শহরে, ঢাকা শহরে আছে, রুগীরা খুব ইজিলি আসতে পারে। ইভেন রংপুর, দিনাজপুর থেকে পেশেন্ট আমাদের এখানে আসছে, ট্রিটমেন্ট করাচ্ছেন, টেস্ট করাচ্ছেন, ট্রিটমেন্ট করাচ্ছেন। তো এটা একটা, আমাদের দেশটা ছোট, যদিও চলাচলের ডিফিকাল্টি আছে, কিন্তু তবু এটা একটা কন্ট্রোল অবস্থায় আছে। ক্যান্সারের আগে কথাটা আবার বলি যে এটা একটা সময়ের ব্যাপার, টিকিং টাইম বমের মতো, যে সময় চলে যাচ্ছে, যত সময় যাচ্ছে ততই ক্ষতিকর। আমরা এখন সময় এটা বাড়ছে, আমাদের ফেসিলিটিটাও আছে একটা রিচেবল জায়গায়, এবং আমরা এটাকে মানে উন্নত ধরনের ওয়েস্টার্ন ক্যাপাসিটি লেভেলে আমরা এনেছি হোপফুলি। সেখানে আমরা বলবো যে ক্যান্সারের চিকিৎসার জন্য যে ডাক্তারদের, আমাদের ডাক্তার, বাংলাদেশের ডাক্তাররা একটা নির্ভরযোগ্য একটা ভাবে জায়গায়, এবং রিপোর্টেড আমরা যদি আসলে মানে কোয়ালিটি এবং মানে চিন্তা করে থাকি, আমরা ক্যান্সারের ক্ষেত্রে কোয়ালিটি কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। তো সেই জায়গাটি, কোয়ালিটিটি আপনারা কিভাবে আসলে মেনটেন করে থাকেন, মানে সেটির ক্ষেত্রে কোন ধরনের পদক্ষেপগুলো নিয়ে থাকেন? নিশ্চয়ই, আমরা যেটা বিশ্বাস করি সেটা হলো কোয়ালিটি মেনটেন করতে গেলে একটা পেশেন্টের জন্য এটা লাইফ ডিপেন্ড করছে না, এটা কাজেই শুধু আমাদের এটা প্রতিষ্ঠানের জন্য না, এটা ওই পেশেন্টের জন্য এটা একটা খুবই ইম্পর্টেন্ট, নির্ভরযোগ্য একটা রেজাল্ট যেন পাওয়া যায়। সো ডিপেন্ডেন্স অন দিস টেস্টিং উইল ডিটারমিন যে ডাক্তার কোন ধরনের চিকিৎসা দেবেন। আর চিকিৎসাটা যে ভুল পথে যদি আমরা পাঠাই তাহলে এটা ডেঞ্জারাস ফর দ্য পেশেন্ট, এটা অবভিয়াস কথা। তো আমরা এখন যেটা বলছি সেটা আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করতে চাচ্ছি। আমরা লোকাল বাংলাদেশের যে অ্যাক্রেডিটেশন সেটা করেছি, আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি, এবং এইভাবে আমরা এগোচ্ছি যেন আমরা উইদিন এ শর্ট টাইম একটা লেভেলে যাই যেখানে আমাদেরকে যেখানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যেই ধরনের স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড আমাদের জন্য একেবারে প্রযোজ্য হয়, এবং এই ক্যান্সার চিকিৎসায় কোনো ধরনের কম্প্রোমাইজ নয়, একদম। সেটি আমরা আরেকটু যদি আসি যে স্ক্রিনিং এর ব্যাপারে বা সার্ভেলেন্সের ব্যাপারে, যে রিস্ক গ্রুপ যারা রয়েছে, সেই রিস্ক গ্রুপ স্ক্রিনিং এর ব্যাপারে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা রয়েছে কিনা, যে আসলে এদেরকে বা কোনো পরামর্শ রয়েছে কিনা এদেরকে সার্ভেলেন্সের আওতায় আনা উচিত? জি, তো আপনি একটু আগে বলেছিলেন যে এর মধ্যে জেনেটিক্স একটা জিনিস আছে, যে বংশগত কিছু জিনিস আমাদের থাকতে পারে, যে ফর এক্সাম্পল ব্রেস্ট ক্যান্সারের কথা আমরা একটু আগে আলাপ করেছিলাম, যে দেয়ার আর সাম মার্কার্স জিনস যেগুলো ফ্যামিলির মধ্যেই থাকতে পারে। সো আমরা ওই জিনিসটা মনে করেছি যে এটা টেস্ট করানো উচিত, এটা অ্যাওয়ারনেসটা আমরা করাতে চেষ্টা করছি। আমাদের যেসব পেশেন্ট আছেন যাদেরকে ব্রেস্ট ক্যান্সার টেস্ট হচ্ছে, আমরা সাজেস্ট করছি, আমরা জেনেটিক কাউন্সেলিংয়ের ব্যবস্থা করেছি। যেখানে নেই, যেমন কোলোরেক্টাল ক্যান্সারে দেয়ার ইজ সাম অ্যামাউন্ট অফ কানেকশন,
কিন্তু কোলন ক্যান্সারের রিস্কটা বেড়ে যায় যদি ফ্যামিলিতে কেউ থাকে ফার্স্ট ডিগ্রি রিলেটিভস। তো আমরা এটা বলতে চেষ্টা করছি পেশেন্টকে, যারা কোলোরেক্টাল ক্যান্সারের পেশেন্ট, তাদেরকে যে আপনার ফ্যামিলিতে, যেটা ফেডারেল ইউএস গাইডলাইনে বলে যে সাধারণত 50 বছরে কোলন ক্যান্সারের জন্য টেস্ট করা উচিত, কোলোনোস্কোপি, কিন্তু এই ক্ষেত্রে যে ফ্যামিলির একটা কানেকশন থাকতে পারে সেই জন্য 40 বছর থেকে শুরু করা উচিত। তো যে এইটা একটা জিনিস আমরা অ্যাওয়ারনেসটা দিতে চাচ্ছি। না, খুবই চমৎকার করে বললেন যে জিনিসগুলো। আমি আসলে সর্বশেষ আপনার কাছে আসতে চাই, এরপরে আমরা হয়তো শেষ করে দিব। সেটি হচ্ছে যে আমরা যে আধুনিক জীবনধারায় যে পরিবর্তন এসেছে, আমাদের মধ্যে অনেক আধুনিকতার ছোঁয়া এসেছে জীবনযাত্রায়। আমরা এখন শারীরিক কায়িক পরিশ্রম কমেছে, আমাদের ফাস্টফুডের উপর নির্ভরতা বেড়েছে, খাদ্যে ভেজাল, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আসলে একসময় আগে ছিল না। আমরা এখন সঠিক খাদ্য অভ্যাসটি আমাদের নষ্ট হয়েছে, রাতের ঘুম নষ্ট হয়েছে, আমাদের সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেক কিছুই আমাদের জীবনে পরিবর্তন এসেছে। এই পরিবর্তনগুলোর সঙ্গে ক্যান্সারের কোনো সংযোগ রয়েছে কিনা এবং জীবনধারার কি ধরনের পরিবর্তন আমাদের করা উচিত সুস্থ থাকার জন্য? জি, এটা নিঃসন্দেহে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। আমি খুব সংক্ষেপে একটু বলবো। সেটা হলো যে আমাদের জীবনধারা যে পরিবর্তন হয়েছে সেটাতে আমরা নিজেদেরকে ক্ষতি করছি বাই ফ্রাইড ফুড খাওয়া, ছেলে মেয়েদেরকে যেটা দেখেছি ওবিসিটি ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর ক্যান্সার। তো ওবিসিটিটা, ওভারওয়েট হওয়া, এটা একটা খারাপ সব কিছুর জন্য, ডায়াবেটিসের জন্য এটা আমরা জানি, হাইপারটেনশনের জন্য জানি, ক্যান্সারের জন্য একটা ডিরেক্ট লিঙ্ক আছে। ক্যান্সারের জন্য ভালো, যে কোনো অসুখের জন্য সুস্থ থাকার জন্য প্রপার নিউট্রিশন অ্যান্ড ডায়েট ভেরি ইম্পর্টেন্ট। সো ক্যান্সার পেশেন্ট শুধু না, সবার জন্য এটা খুবই প্রয়োজন। কিন্তু ইনফ্যাক্ট ফর ক্যান্সার অনেকগুলো রিস্ক ফ্যাক্টর বাড়ে, স্পেশালি বাওয়াল ডিজিজের সাথে যেগুলো রিলেটেড ক্যান্সার, গ্যাস্ট্রিক ক্যান্সার কিংবা কোলন ক্যান্সারের জন্য আমাদেরকে দেখা গেছে যে যেসব জায়গায়, যেসব ডিরেক্ট রিলেশনশিপটা আমি বলতে গেলে বলবো যে যেসব সোসাইটিতে, যেমন আমরা বলি মেডিটেরেনিয়ান ডায়েট, যেমন ওই যে যেই এলাকায় আমরা দেখি ওই ডায়েটটা উইথ ভেজিটেবলস, ফ্রুটস অ্যান্ড উইথ লেস ফ্যাট খাবার, ঘি, তেল, চর্বি খাওয়া হচ্ছে, সেখানে ক্যান্সারের ইনসিডেন্সটা কম। সো এই হিসাবে আমরা বলবো যে ওই ডায়েটটা করা উচিত। আর চলাচলের কথা আপনি বলছেন, এটা ডিরেক্টলি মানে 1:1 কানেকশন না থাকলেও এটা ডেফিনেটলি একটা সিরিয়াস কানেকশন আছে, যে চলাচল না করে বসে থাকা, শুয়ে থাকা, ওই একটা ডিভাইস নিয়ে সারাদিন সময় কাটা, এটা খুবই স্বাস্থ্যের জন্য ইন জেনারেল ক্ষতিকর, অ্যান্ড ক্যান্সারের জন্য এটা একেবারে রিস্ক ফ্যাক্টর। আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য এবং চমৎকার কিছু তথ্য আমাদের দর্শকদের দেওয়ার জন্য। নিশ্চয় ভবিষ্যতে আপনার সাথে আবারও যুক্ত হব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ প্রাভা হেলথের সৌজন্যে ক্যান্সার সংলাপে আমাদের আজকের আলোচক ডাক্তার জাহিদ হোসেন সাথে কথা বললাম এবং গুরুত্বপূর্ণ যে তথ্যটি উঠে এসেছে যে ক্যান্সারগুলো আসলে আমাদের স্ক্রিনিং করা ভীষণ প্রয়োজন এবং আমাদের যথাসময়, বিশেষ করে ক্যান্সার নিয়ে আর দেরি নয়, যদি কোনো ধরনের লক্ষণ দেখা যায়, কোনো ধরনের কোনো সোয়েলিং বা অবাঞ্ছিত কোনো ধরনের সোয়েলিং আমরা দেখি, তাহলে কিন্তু আর এক মুহূর্ত দেরি নয়, আপনার নিকটবর্তী ডক্টর বা ফ্যামিলি ফিজিশিয়ান তার সাথে যোগাযোগ করবেন এবং যাদের পরিবারে ক্যান্সার রয়েছে তাদেরকে সুরক্ষার জন্য অন্যান্য সদস্যদের কিন্তু ক্যান্সার স্ক্রিনিং করা প্রয়োজন এবং খাদ্যাভ্যাস এবং নিয়মিত সুশৃঙ্খল জীবনযাপন আমাদেরকে ক্যান্সার থেকে অনেক দূরে রাখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।